প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবলে প্রথম আলো নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উৎপল শুভ্র। আজ আমরা আলাপ করব আ ইনফ্যাক্ট প্রথম দিনই বলেছি যে আমাদের এই অনুষ্ঠানে আমরা আগের রাতে বা সেদিন সকালে হয়ে যাওয়া ম্যাচগুলো এবং সামনে আমাদের যে ম্যাচগুলো আছে, সেগুলো থাকবে আমাদের মূল আলোচনার বিষয়। কিন্তু যেটা হয় আসলে এই অনুষ্ঠানটাকে আমি একটু আড্ডার রূপ দিতে চাই। যেখানে আসলে এই থেকে বিষয়টা মানে শুধুমাত্র কালকের ম্যাচ বা সামনে কি ম্যাচ আছে এটা ছাড়িয়ে এই পুরো বিশ্বকাপে আমরা বিস্তৃত হয়ে যাই। সেটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন গত কয়েকটা অনুষ্ঠানে। তো আজকের এই অনুষ্ঠানের নতুন একটা পর্ব বিশ্বকাপের আলোয়। আজকে বিশ্বকাপের আলোয় অনুষ্ঠানটা আলোকিত হয়েছে আমাদের অতিথির কারণে। তার নাম জাহিদ হাসান এমিলি। আমার মনে হয় না তার পরিচয় কাউকে দেওয়ার দরকার আছে। তারপর যদি দেই, আমার খুব পছন্দের স্ট্রাইকার। এটা কি ভালো পরিচয় হলো? থ্যাংক ইউ। অবশ্যই ভালো। আপনার কাছে ভালো স্ট্রাইকার দ্যাট মিনস মনে হয় ভালো খেলছি ফুটবল। হ্যাঁ, উনি বাংলাদেশের ১ নম্বর স্ট্রাইকার ছিলেন একটা লম্বা সময় এবং প্রথম আলো ক্রীড়া পুরস্কারের ২য় সেরা উদীয়মান খেলোয়াড় রাইট। ২০০৫ সালে। ওটা একটা পরিচয় আমরা জি, মানে এমিলি মনে হলে সেটা মনে হয়। এমিলি, আমরা আজকে এই অনুষ্ঠানের একটা তো শিরোনাম দিতে হয়। অবশ্যই। তারপরে যেটা বললাম যে আমরা গল্প করব, আসলে আড্ডা মারব। তো এইটার শিরোনামটা আমারই দেয়া। সেটা হচ্ছে কি ব্রাজিল হয়ে উঠছে? তো একটু যদি ব্যাখ্যা দেই যে ব্রাজিল তো ব্রাজিলই। তো ব্রাজিল হয়ে ওঠার কি আছে? তো ব্রাজিল অন্য ১০ টা দলের সঙ্গে পার্থক্যটা হচ্ছে এইখানেই। অন্য দলগুলো ভালো ফুটবল খেলতে চায়, জি, সুন্দর ফুটবল খেলতে চায়। ব্রাজিলে গিয়েও আমি দেখেছি এটা। ব্রাজিলে জেতার পরে কয় গোলে জেতার পরের প্রশ্নটা খেলেছে কেমন? রাইট। মানে ব্রাজিলের জি, মতো খেলতে হয়। জি। তো সেটা কি মনে হলো যে কিছুটা ফিরে আসলো ৩য় ম্যাচে? না, আপনার কোয়েশ্চেন ধরে যদি বলি যে আপনি যেটা বলছেন যে ব্রাজিল কি ব্রাজিলের মতো খেললো কিনা? এই কোয়েশ্চেনটা যদি দাদা টু বি অনেস্ট বলি এই কোয়েশ্চেনটা আসার পেছনে কিছু লজিক আছে। আপনি যদি দেখেন আফটার 2002 ওয়ার্ল্ড কাপের পরে ব্রাজিল কিন্তু আসলে ওইভাবে কিন্তু ফ্রি অ্যান্ড ফ্রিকোয়েন্টলি ফুটবল খেলতে পারেনি যেটা সবসময় ব্রাজিলকে দেখেছি। 98 ওয়ার্ল্ড কাপ যদি দেখেন, 2002 ওয়ার্ল্ড কাপ যদি দেখেন, ওই স্কোয়াডের ডেপথ এত স্ট্রং ছিল যারা ফুটবল বিশ্বকে আসলে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং ওই স্কোয়াডের প্লেয়ারদের সম্পর্কে আমরা জানি। রোনালদিনহো, কাফুর, রোনালদো নাজারিও। এবং গ্যালারিতে তাদেরকে রাইট। রেগুলার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এক্সাক্টলি। সো এরপরে কিন্তু একটা বড় সময় ধরে স্ট্রাগল করছে ব্রাজিল। হ্যাঁ? এবং আপনি যদি ওয়ার্ল্ড কাপ আসরগুলিতে দেখেন, তারা কিন্তু আসলে ওইভাবে তাদেরকে মেলে ধরতে পারছে না। দর্শক যেভাবে আসলে এক্সপেকটেশন অনুযায়ী চাচ্ছে। আ এই ওয়ার্ল্ড কাপেও আসার আগে আপনি যদি দেখেন তারা বেশ একটা স্ট্রাগল পিরিয়ড করেছিল কার্লো আনচেলত্তি এই দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত। বাট কার্লো যখন দায়িত্ব নেয় তারপরে আমার কাছে মনে হয়েছে যে দলটা আস্তে আস্তে একটা রিবিল্ড হচ্ছে আরকি। এখন পর্যন্ত যদি বলেন যে ব্রাজিলের অনুযায়ী ফুটবল খেলতে পারছে কিনা শতভাগ হয়তো পারছে না, এখনো অবশ্যই না। পারেনি। বাট honestly যদি বলি লাস্ট ম্যাচ এগেইনস্ট যদি আপনি দেখেন স্কটল্যান্ড, আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল ১ম ২ টা ম্যাচ যেটা খেলছে তার থেকে অনেক বেটার ফুটবল খেলছে আপনার এগেইনস্ট স্কটল্যান্ড। এই কারণে বললাম কারণ আপনি দেখেন আফটার স্কোরিং এ গোল, আর্লি গোল যখন পেয়ে গিয়েছে তখন কিন্তু স্কটল্যান্ড আসলে তারা একটা লো ডিফেন্ডিং এ চলে গিয়েছে। স্পেশালি মিডফিল্ডের পিছনে সবাই গিয়েছে। বাট ব্রাজিল যেটা করছে আগে যেটা ব্রাজিল করত যে তাদের ২ সেন্টার ব্যাক এবং ২ ফুল ব্যাক খুব স্প্রেড আউট ওভারল্যাপ করে, করতো হ্যাঁ, অনেক। ওভারল্যাপ করতে এবং স্প্রেড করে তারা ওই পিছন থেকে খেলাটা বিল্ড আপ করেছে এবং ক্যাসিমিরো যেটা করেছে যে ২ সেন্টার ব্যাকের সামনে এসে বল নিয়েছে। সামনে পিকুয়েতা এবং আপনার ব্রুনো গিমারেস। ব্রুনো গেমিরেসের হুম। সাথে অপারেট করেছে। আর সামনের দিকে আপনার রায়ান, আ মেথুস কুনিয়া এবং হলো ভিনিসিয়াস জুনিয়র। তারা ওইখানে প্রচুর রোটেশন করেছে। স্পেশালি আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রকে দেখেন, সে কিন্তু প্রচুর আসলে আমার কাছে মনে হয়েছে ওইখানটাতে সে প্রচুর মানে রানিং হ্যাঁ, আনবিলিভেবল ওয়ার্কলোড ওয়ার্ক করেছে নেয়। এবং ইন্ডিভিজুয়ালি সে তার কাজগুলি করেছে। যেটা ব্রাজিলকে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচ জেতাতে সাহায্য করেছে এবং আ আমি সবসময় একটা জিনিস বলি যে ওয়ার্ল্ড কাপ জিততে গেলে স্পেসিফিক ভাবে সামওয়ানকে মানে একজন প্লেয়ারকে একটু এক্সট্রা খেলতে হয়। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন যারা রাইট, জিতেছে রাইট। ২-১ জন প্লেয়ারকে এক্সট্রা ফুটবল খেলতে হয়। যেটা ভিনিসিয়াস জুনিয়র আমার কাছে মনে হয় যে অলরেডি সে প্রুভ করে ফেলছে ব্রাজিলে বিকজ ৩ ম্যাচে সে ৪ গোল করে ফেলছে এবং ৩ টাতেই সে ম্যান অফ দ্য ম্যাচ। এবং মেথুস কুনিয়ার কথা বলতে হয় ১ম ম্যাচে স্টার্ট করেনি, সেকেন্ড ২ টা ম্যাচেই গোল করেছে। তার কন্ট্রিবিউশন অনেক ছিল। রাফিনার ইনজুরি হওয়ার পরে আসলে আমরা ধরে নিয়েছিলাম যে রায়ান আসলে ওই জায়গাটা কোপ আপ করতে পারবে কিনা। রায়ানকে খেলানোর অন্যতম একটা কারণ হলো বিকজ আমরা জানি যে ডেনিলোর আসলে ডিফেন্সিভ অর্গানাইজেশন এ কিছুটা পুয়ার রয়েছে। যার কারণে রায়ানকে কিন্তু আসলে ওই জায়গাটা খেলে এবং রায়ান কিন্তু ডেনিলোকে সাপোর্ট দিয়েছে। সুপার একটা সাপোর্ট দিয়েছে। সো আপনি যেটা বলছেন যে ব্রাজিল আস্তে আমার কাছে মনে হচ্ছে দল হিসাবে যেভাবে খেলার যে প্যাটার্ন যারা আগের যেভাবে ছিল ওইটা আস্তে তারা অ্যাডাপ্ট করছে। এটার অন্যতম কারণ হলো কার্লো আনচেলত্তি। এমিলি, আমার তো মনে হচ্ছে এখন প্রতি প্রোগ্রামে আপনাকে ডাকি। কারণ হচ্ছে
দেখেন আমি কতগুলো নাম লিখে রেখেছিলাম, ভিনিসিয়াস জুনিয়র, রায়ান, ব্রুনো গিমারেস, এটা গিমারেস না গিউমারেস হবে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক হয়। আমাদের অফিসে আমার যে উচ্চারণ বিশেষজ্ঞ সে বলে এটা গুইমারেস হবে, আচ্ছা, কিন্তু ওই ইংলিশ কমেন্টেটররা গিমারেস বলে। গিমারেস বলে। নেইমার, পাকেতা, স্কটল্যান্ড, এগুলো পয়েন্ট ছিল। তো আপনি অলমোস্ট প্রথমবারই আপনি সব কভার করে দিয়েছেন, এটা ভালো হয়েছে। আমাদের ওই যেটা বললাম যে আমাদের যে আলোচনার বিষয় যেটা ঠিক করেছি আমরা, যেটা থেকে আমরা অন্যদিকে যাব বলেছি, আমরা কিন্তু বলি নাই ব্রাজিল ব্রাজিল হয়ে উঠেছে, আমরা বলছি উঠছে। উঠছে, রাইট। কারণ আমার ক্ষেত্রে প্রবলেম যেটা হয়েছে, আপনি ধরেন 2002-98 বললেন তো, জি, আমি ধরেন 82 ওয়ার্ল্ড কাপ Right. পুরা দেখা, জি। 78-এ তো অত দেখার সুযোগ ছিল না। জি, তো 82 ওয়ার্ল্ড কাপে যারা ব্রাজিলকে দেখেছে, এরপরে ধরুন 70 দেখেছি আমি টেলিভিশনে, তাদের ওই এক্সপেকটেশন মেটানো এই ব্রাজিলের পক্ষে কোনোদিনই সম্ভব সম্ভব হবে না। না। ওটা একটা অন্য লেভেল, ওটা জি। একটা মানে সিম্পলি একটা আর্ট Right. যেটা মানে ছিল। তো সেটা মেনে নিয়েও আমরা যেটা বললাম, আপনি যেটা বললেন যে মরক্কোর সঙ্গে ফার্স্ট ম্যাচ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। Right. হাইতির সঙ্গে ৩-০ হইলেও খেলায় মন ভরাতে পারেনি Right. মানুষটা, right. তো কালকে কিছুটা হয়েছে এবং এইখানে আপনি স্কটল্যান্ড প্রথম গোল খাওয়ার পরে একটু ডিফেন্সিভ হয়েছে বললেন ঠিকই। তা আমি ওভারঅল আমি স্কটল্যান্ডের কৃতিত্ব দিতে চাই এই কারণে, স্কটল্যান্ড কিন্তু খেলার চেষ্টা করেছে। Of course. মানে বড় দলের ক্ষেত্রে যেটা হয় যে এরা খেলা নষ্ট করার চেষ্টা Right. করে, কিন্তু দে অলসো ট্রাই টু প্লে ফুটবল, যে Right. কারণে ব্রাজিলের কাজটা সহজ হয়েছে। জি, অবশ্যই। স্কটল্যান্ডও চাইছিল যে ম্যাচটা যদি কোনোভাবে ড্র করতে পারে, বিকজ তাদের তো 3 পয়েন্ট ছিল। রাইট। হ্যাঁ, তারাও হয়তো ওই যে থার্ড টিম হয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, সো আর্লি গোল কনসিড করাতে তারা কিন্তু একটু প্রেসারে পড়ে Right. গিয়েছে। প্রেসারে পড়ে এবং যাওয়ার কারণে গোলটাও তো হ্যাঁ, একটা টিমের জন্য এত ডিমোরালাইজিং, Right. এমন একটা করে গোল Exactly. খেয়ে যাওয়া মানে কোনো মানে এটা ওই সেন্টার ব্যাক আসলে ওই সময় রায়ান যখন প্রেস করে তখন আসলে আর্লি ডেলিভারি করলে কিন্তু ওই প্রবলেমটা পড়তো না। রায়ান আসলে খুব আর্লি প্রেস করেছে এবং রায়ান কিন্তু রিড করেছে যে সে আসলে বলটা ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না। ইভেনচুয়ালি সে যখন প্রেস করছে সাথে, সাথে ভিনিসিয়াসের কাছে গিয়েছে এবং ভিনিসিয়াস ফার্স্ট টাচে এতই ভালো হয়েছে যে আসলে গোলকিপারের কিছু করার ছিল না। সো ইভেনচুয়ালি সেকেন্ড গোলটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। গেমিরেসের ক্রস থেকে আপনি যদি দেখেন ভিনিসিয়াস জুনিয়র তো আসলে হেডে কখনো গোল করে না। আপনি যেটা মুভমেন্টটা আমার কাছে মনে হয়েছে সুপার। ডিফেন্ডারকে ট্র্যাক করে সে একদিকে নিয়ে গিয়ে সে পিছনে চলে আসছে এবং গেমিরেসের ক্রসটা ছিল সুপার। সো ব্রাজিল যেটা বলছেন যে আস্তে, আস্তে ব্রাজিলের এই খেলাটা তো একসময় আমরা দেখছি রোনালদো নাজারিও এইভাবে গোলগুলি করছে। রাইট, রাইট। আপনি তো আরো আগের খেলা দেখেছেন। আমি তো রোনালদো নাজারিওদের হ্যাঁ, খেলা 2002 বলেন, রাইট, 98 ওই বলেন। সময়টা আমি দেখেছি। সো রোনালদো নাজারিও, রোনালদিনোরা তো আসলে এই টাইপের গোলগুলি করে অভ্যস্ত। সো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের মেইন স্ট্রেংথ এর জায়গা হলো যে তাদের অ্যাটাকিং থার্ডে আসলে অনেক ভেরিয়েশন আছে। রাফিনার ইনজুরি হওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম যে ওই জায়গাটা কেউ কভার করতে পারবে কিনা। রায়ান কিন্তু বেশ ভালো করেছে। এবং ইজ অনলি হ্যাঁ, 19 19 years old. এনরিক 19 মানে 19, রাইট। ব্রাজিলের ফিউচারটা বোঝা যায় যে এখানে অনেক ইয়াং ট্যালেন্ট আছে। ভিনিসিয়াস একদম ইয়াং। ইয়াং। সো তারা কিন্তু তাদের কাজগুলি বেশ ভালোভাবে ডেলিভার করছে। এট দ্য সেম টাইম প্রথম ম্যাচে ইগোর থিয়াগোকে নামিয়েছিল। সে প্রপার কিন্তু ডেলিভার করতে পারে না। পরের ম্যাচে কিন্তু আবার মেথুস কুনাকে দিয়েছে। আপনি দেখেন মেথুস কুনা যেভাবে ঠিকই পারফর্ম করছে ম্যানচেস্টার ইউনাইটেডের ওই রিলেটেড পারফরম্যান্স আমরা এখানেও দেখতে পাচ্ছি। সার্ফিং দেখতে রাইট। পাচ্ছি রেগুলার। এক্সাক্টলি। সো এইটা আমি সব ক্রেডিট আমি কার্লো আনচেলত্তিকে দেব। হ্যাঁ, কার্লো না, আনচেলত্তি গ্রেট কোচ, এটা তো হ্যাঁ, সর্বকালের সেরা কোচদের মধ্যে তাকে রাখা হয় ক্লাব না লেভেলে। দাদা, গ্রেট কোচের থেকে মেইন ব্যাপার হলো ব্রাজিল টিমকে অর্গানাইজ করে। হ্যাঁ, অর ইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ অন দ্য ফিল্ড হয়তো অনেক কিছু ম্যানেজ করা যায়, বাট অফ দ্য ফিল্ড এই স্কোয়াডটাকে ম্যানেজ করা ইজ ভেরি টাফ, যেটা কার্লো খুব বেশ ভালোভাবে করছে। এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন যেটা করেছে যে তাদের চুজিং এর জায়গাটা আমি বলবো যে সলিড একজন কোচকে নিয়েছে, বিকজ এই দলটাকে ম্যানেজ করা ইটস নট ইজি, যেটা কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড করছে। হ্যাঁ, এবং এমিলি এটা কিন্তু আসলে খুব একটা ডেসপারেট মুভ বলবো আমি। Of ব্রাজিল আর্জেন্টিনার দলগুলোর কখনো হ্যাঁ, বা ইংল্যান্ডের যখন বাইরে তারা হাত বাড়ায়, এটা Right. বড় ডিসিশন। of course. ইংল্যান্ডে ঠিক আছে একটু অনেক আগেই শুরু করেছে, এরিকসন যখন ওদের কোচ ছিল। হলো, এখন টোখেল একটা জার্মান ইংল্যান্ড দলের কোচ। কোচ সেটা এটা ভাবাই ভাবা যায় যায় না। ভাবাই যায় এবং না। ব্রাজিলের কোচ হচ্ছে ইতালিয়ান, এবং যদি Right. আপনি যদি করেন মানে ফুটবল ইতিহাসের খেলার ধরন চিন্তা করেন, Right. ঠিক আছে এখন গ্লোবালাইজেশনের যুগে সব একাকার হয়ে গেছে, সবার আগের মতো একদম ডিস্টিংক্ট পার্থক্য নেই। রাইট। কিন্তু ব্রাজিল দলের কোচ একটা ইতালির লোক হবে, এটা ভাবাই যায় না। এটা 20 এটা বছর ভাবাই আগে যায় না। বললে পরে মানুষ কারণ তাদের রাইভালই ছিল ইতালি। হ্যাঁ, রাইভাল প্লাস খেলার স্টাইলই তো আলাদা। আলাদা, মানে রাইট। যদি আপনি হিস্টোরিক্যালি খেলার স্টাইল Exactly. বলেন, ইতালি Right. ডিফেন্সিভ, কাতানেসিও খেলবে, কাউন্টার অ্যাটাক খেলবে, এক্স্যাক্টলি। আর ব্রাজিল খেলবে দক্ষিণ দুয়ার খোলা খেলা। রাইট। সেইখানে আনচেলত্তির মতো কোচ, এবং আনচেলত্তির মধ্যে যেটা আসলে ক্লাব লেভেলেও যেটা খুব আলোচিত হয়, একটা ফাদার ফিগারের মতো ব্যাপার আছে, Of course. স্কলারির মধ্যে Of হয়তো course. যেটা ছিল Of course. প্লেয়ারদের আগলে রাখা। আচ্ছা, এখন আমরা এই যে রায়ান কিছুটা বলে ফেলছি, আপনি বলে ফেলছেন অলরেডি যে প্রথম গোলটাতে আসলে তো ভিনিসিয়াসের ফার্স্ট টাচের তো অবশ্যই একটা বড় অবদান আছে, কিন্তু Right. এই গোলটা রায়ানের একটা ক্রেডিট। হ্যাঁ, ওই মুহূর্তে তার of চিন্তা course. করার ক্ষমতার ক্রেডিট বলা হয়ে গেছে, ব্রুনো গিমারেস বলা হয়ে গেছে। এইবার আমরা আসলে যেটা বলে না সিনেমাতে অনেক নাম দেখানোর পরে বলে এবং রাজ্জাক,
এবং নেইমার। রাইট, তো ফুটবল ইতিহাসে তার চেয়ে বড় প্লেয়ার অনেক আছে। মানে রাইট। যেহেতু তার পটেনশিয়ালটা পুরো ফুলফিল করতে পারে নাই। Of যদিও course. ব্রাজিলের পক্ষে হাই স্কোরার সে। কিন্তু ওয়ার্ল্ড কাপ চলাকালীন কোনো একটা প্লেয়ার মাঠে নামবে, কবে নামবে, কখন হুম, নামবে হুম। এই অ্যান্টিসিপেশন আমি দেখি নাই। না, কালকে এক্সাক্টলি। যা ছিল মানে হোল ওয়ার্ল্ড ওয়াজ ওয়েটিং যে কখন রাইট, নেইমার নামবে। রাইট। স্টেডিয়ামের যে রোডটা আমরা শুনতে পেয়েছি। অফ কোর্স। আপনি পার্সোনালি নেইমারের জন্য কতটুক আমিও ব্যগ্র? আপনার সাথে সেম এগ্রি করি যে আমিও আসলে ওয়েট করছিলাম নেইমার কখন নামবে। হ্যাঁ? এবং এটা তো আসলে এই বিশ্বকাপের যদি আপনি যারা তারকা প্লেয়ার, যারা মানে আমরা যাদেরকে একদম সামনের সারির প্লেয়ার ভাবি আরকি, প্রত্যেকটা দেশে সবাই কিন্তু পারফর্ম করছে। আমরা ওয়েট করছিলাম নেইমার আসলে কখন নামবে এবং নেইমার আসলে কি করে দেখাবে। হ্যাঁ? তো কি করে দেখাবে সেটা থেকে ব্যাপার হলো যে নেইমার আসলে মাঠে নামতে পারবে কিনা। সো এইটার একটা বড় ক্রেডিট দিতে হবে ব্রাজিল দলের প্লেয়ারদেরকে বিকজ তারা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে নেইমারকে খেলানোর জন্য। বিকজ আপনি যদি দেখেন স্কটল্যান্ডের ম্যাচটা যদি কম্পিটিটিভ হতো, হয়তো তখন যদি ড্র থাকতো ড্র হয়তো হতো, নেইমার রিস্ক নিত না। কার্লো হয়তো চিন্তা করতো না এই সময় এই কম্পিটিটিভ ম্যাচে তাকে দেয়া। রাইট। বাট ৩ গোলে যখন লিডে গিয়েছে তখন কিন্তু আসলে কার্লো আনচেলত্তি তাকে লাস্ট 20 মিনিট সময় দিয়েছে এক্সট্রা টাইম সহ। এবং নেইমার আসলে সারা পৃথিবীর একটা সময় যদি দেখেন তার বার্সেলোনার প্রাইম টাইমটা, আমার কাছে কোনো ক্ষেত্রে মনে হচ্ছে সে যে রোনালদো, মেসির থেকেও ভালো ফুটবল ডেলিভার করেছে। স্পেশালি যদি প্যারিস সেন্ট জার্মেন এবং ওই বার্সেলোনার ম্যাচটা 4-3 দেখেন, কামব্যাক যদি। ওইটা কিন্তু পুরোটাই কিন্তু খেলার মোমেন্টাম চেঞ্জ করেছিল নেইমার। সো নেইমার দ্যাট প্লেয়ার যে আমার কাছে মনে হয় যে ওর বড় একটা ব্যাড ডিসিশন ছিল বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়া, প্যারিস থেকে আবার সাউদিতে যাওয়া। সাউদি থেকে সে সান্তোস গেছে, এর ভিতরে আসলে ওর মেজর কিছু ইনজুরি হয়েছে। সো নেইমারের আসলে যে ইনজুরি গুলি হয়েছে, ওইগুলি যদি আপনি একজন নরমাল প্লেয়ার হতো তারা হয়তো এতদিনে খেলা খেলা ছেড়ে বন্ধ দিত। হয়ে যায়, একদম। সো ওর মেন্টাল স্ট্রেংথ এত বেশি যেটা চিন্তা করা যায় না এবং সে এই রিকভারি সেশন করেও কিন্তু আজকে সে ম্যাচটা খেলেছে এবং আমার কাছে মনে হয়েছে যে সে যখন নামছে সারা পৃথিবীর মানুষ তার খেলা দেখার জন্য ওয়েট করছে এবং যেটা হয় যে নেইমার মতো একজন প্লেয়ার কিন্তু ব্রাজিল দলে খুব দরকার। কারণ ব্রাজিল যে সিস্টেম অফ প্লেতে খেলে, আপনি জানেন 4-2-3-1 ফরমেশনে, সেখানে নাম্বার 10 পজিশনে নেইমারের বিকল্প কেউ নেই। খুবই ভাইটাল। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি এগেইনস্ট ক্রোয়েশিয়ার ম্যাচটা যদি একটু রিকল করেন, সেখানে নেইমারের যে গোলটার কথা যদি আপনার মনে থাকে, কি সুন্দর কম্বিনেশন প্লেতে খেলায় সে গোলটা করেছিল। যদিও আনফরচুনেট হেরেছে পেনাল্টি শুটে। সো নেইমার যদি পুরোপুরি ফিট থাকে, পেকুয়েতা যে পজিশনটাতে খেলে আল্টিমেটলি তো নেইমার ওই জায়গাটা অপারেট করবে এবং সামনে মেথুস কুনিয়া, রায়ান এবং ভিনিসিয়াস জুনিয়রের সাথে যদি কম্বিনেশনটা তৈরি হয়ে যায়, আপনি যেটা বলছেন যে ব্রাজিলের মতো যে হয়ে খেলা উঠছে হয়ে কিনা। উঠছে কিনা, এটা কিন্তু বেশি সময় নেয়। কারণ নেইমার যে ডেলিভারি গুলি দিতে পারে, হ্যাঁ? খুব ফ্যাশনেবল সেকেন্ডের ভিতরে খেলা মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারে, ইজ ভেরি ইম্পোর্টেন্ট। যেটা পেকুয়েটার এখন অভাব আছে। পেকুয়েটাকে আমি কোনোভাবেই ছোট করছি না। কারণ লাস্ট ব্যাক ২ টা ম্যাচ পেকুয়েটা বেশ ভালো ছোট করছে। করলেও সমস্যা নেই। পাকেতা নেইমারের চেয়ে ছোটই। মানে হ্যাঁ, মানে খেলোয়াড়ি মানে অফ কোর্স, বলেন, অফ ইয়েতে কোর্স। বলেন, নেইমার বাট ডিফারেন্ট ক্লাস। এটা তো বলে ডিফারেন্ট লাভ ক্লাস। নেই। সো নেইমার যে 20 মিনিটস আমরা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে হি ইজ ফিট বাট তারপরও তাদের নেক্সট যে রাউন্ড অফ 32 সেখানে হয়তো ১ম থেকে স্টার্ট করবে না। বাট যদি স্ট্রাগল বা যদি কম্পিটিটিভ হয় তখন হয়তো কার্লো হুম, তাকে হুম। বেশি গেম টাইম আমার দিবে। কালকে যেটা মনে হয়েছে যেহেতু 3-0 আগানো সে নিজেকে ফুললি এক্সার্টও করেনি। মানে করেনি পৌনে এক্সাক্টলি। ৩ বছর পর ন্যাশনাল টিমে ফিরেছে রাইট। আপনি ভাবেন। জি। তারপরে একদম টাটকা ইনজুরি। একটা আছে না পৌনে ৩ হ্যাঁ, বছর পরে যে আপনার কোনো অফ ইনজুরি কোর্স নাই। নাই। তারপরেও পৌনে ৩ বছর ফিরলে একটা জড়তা থাকার কথা থাকার ইন্টারন্যাশনাল ফুটবলে। অফ কোর্স। তারপরে ইনজুরি যে কারণে আমার কাছে মনে হয়েছে যে কালকে সে একেবারে যেটা একেবারে মানে না ফুল ফ্রি অ্যান্ড ফোর্সে। ফ্রিকোয়েন্টলি সে ওইভাবে যায়নি। হ্যাঁ, কিন্তু যায়নি। তার 1-2 তার টাচগুলো হ্যাঁ, কিন্তু ঠিক, হ্যাঁ। ওটা তো হারানোর না। ইভেনচুয়ালি সব সেট পিস গুলো কিন্তু সে নিয়েছে। হ্যাঁ, আপনি কর্নার যদি গুলোও সে দেখেন নিয়েছে। সে তো সবসময় নেইমার ব্রাজিলের আমি জন্য খেলা এগুলো দেখছিলাম আমার ছেলের সঙ্গে। সে বলে ও কর্নার নিচ্ছে কেমনে? কর্নার নিলে গোল করবে কেমনে? তো না। আমি বললাম আমাদের ঋতুপর্ণা তো অলিম্পিক গোল করছে। ও মনে হয় অলিম্পিক গোল করতে চায় সরাসরি কর্নার না থেকে গোল ইভেনচুয়ালি করতে সেট চায়। পিস গুলি কিন্তু বেশ ডেঞ্জার হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, খুব ডেঞ্জার ভালো হচ্ছিল। ছিল। হ্যাঁ। আচ্ছা এইখানে এই ব্রাজিল তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠলো এবং ব্রাজিলের খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তারা গত ৫ বারের মধ্যে ৪ বার গিয়ে কোয়ার্টার ফাইনালে আটকা পড়ে রাইট। গেছে এবং অলমোস্ট আমার সববারই বোধহয় ইউরোপিয়ান টিমের কাছে। টিমের কাছে হেরেছে। এটা একটা তাদের একটা ফাড়া হয়ে দাঁড়িয়েছে। গ্রুপে ব্রাজিল অদম্য। মানে হ্যাঁ, এটা টানা ১২ বারের মতো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন পরের রাইট। রাউন্ডে গেল। সব মিলিয়ে বোধহয় ১৬ বার গ্রুপ চ্যাম্পিয়ন হলো। জি। এটা মানে এটা আনবিলিভেবল আনবিলিভেবল, রেকর্ড। আনবিলিভেবল। ৫ টা ম্যাচ মাত্র হেরেছে বোধহয়। আমার ধারণা কত ৮০ না কতগুলো ম্যাচের মধ্যে। তো এইটা তো গ্রুপ পর্বে ব্রাজিল ভালো খেলুক, খারাপ খেলুক, শেষ পর্যন্ত পরের রাউন্ডে যাবে সবাই জানে। এখন আসলে আপনি কি ব্রাজিলের 2nd রাউন্ডের প্রতিপক্ষে যদি আমরা আসি, যেটা কালকে সকালবেলা নির্ধারিত হবে। রাইট। নেদারল্যান্ড টিউনিশিয়া খেলা। এটাতে আমরা ধরে নিতে পারি মানে বড় কোনো অঘটন না হলে নেদারল্যান্ডস নেদারল্যান্ড জিতবে। খুব ভালোভাবে জিতবে। জি। এবং নেদারল্যান্ডস আমার চোখে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট টিম। টিম। রাইট। স্পেশালি অফ কোর্স, আগের অফ ম্যাচটা কোর্স। যেটা খেলছে। আর জাপান, সুইডেন হয়তো নির্ধারণ করবে কারা রানার্স আপ হবে। রাইট। সেক্ষেত্রে জাপান লাইকলি অপোনেন্ট ধরে নেওয়া হচ্ছে যে ব্রাজিলের।
প্রবাবলি জাপানকে আমরা ফেভারিট হ্যাঁ, ফেভারিট হ্যাঁ। ভাববো। তো তারপরে জাপান, তারপরে কোয়ার্টার ফাইনাল হিসাব করতে গেলে তো আসলে শেষ নাই, শেষ। অনেক হিসাব। তো আপনি এই ব্রাজিলকে কত দূর দেখেন? না, ইটস ডিপেন্ড অন আসলে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল? না, আমি ব্রাজিলকে বেশ বহুদূরে দেখি। বিকজ আপনি আপনি যদি দাদা প্লেয়ারদের পারফরম্যান্স এর বাইরে যদি আমাকে বলেন যে এই দলের স্ট্রেংথ কোথায়? আমি বলব কার্লো আনচেলত্তি। হ্যাঁ? কারণ কার্লো আনচেলত্তি নোস যে এই দলটাকে নিয়ে সে কোথায় যেতে পারবে এবং সে তো আসলে অপোনেন্ট যখন ফিক্সড হয়ে যায় তখন কিন্তু অপোনেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু সে তার ফরমেশনটা রেডি করে। হ্যাঁ, অবশ্যই। ইভেনচুয়ালি প্লেয়ারও চুজ করে। সো সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তি যেহেতু কোচ, আমি এই দলটাকে বেশ বহুদূর দেখি এবং আমি যেটা বললাম যে কিছু প্লেয়ার টপ ফর্মে রয়েছে লাইক ভিনিসিয়াস জুনিয়র, মেথুস কুনিয়া। হ্যাঁ? সো এই ধরনের প্লেয়ার যখন ফর্মে থাকবে তখন কিন্তু অপোনেন্ট যত স্ট্রং হোক, এক ভিনিসিয়াস জুনিয়র যদি তার মানে পারফরম্যান্স 80% ডেলিভার করতে পারে, অপোনেন্টের আটকানো কঠিন। ডেফিনিটলি কঠিন এবং সে যেটা করবে হয়তো কম্পিটিটিভ ম্যাচে এতগুলা গোল করবে না। বাট একটা দুইটা মোমেন্টে একটা গোল করে ম্যাচ ডিসাইডেড করে দিবে। সো ভিনিসিয়াস জুনিয়র, তারপর মেথুস কুনিয়া, রায়ান যেভাবে খেলছে, নেইমারের ইনক্লুশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এট দ্য সেম টাইম তাদের একটা বড় ল্যাকিংস এর জায়গা ছিল ২ ফুল ব্যাক। হ্যাঁ? ড্যানিয়েল এবং ডগলাস ওদের সান্তোস। ঐতিহ্যবাহী ভাবে যেটা ব্রাজিলের সবসময় স্ট্রং পয়েন্ট ছিল। এক্সাক্টলি। এটা তো আপনি আমার থেকে আরো বেশি ভালো জানেন। আমি যতটুকু দেখেছি আপনি কাফুর আবার তো কার্লোসদের কার্লোস দেখেছেন। দেখেন। এর আগেও ড্যানি আলভেস, মার্সেলোর কথা রাইট, যদি রাইট, বলেন, মাইকনের মতো প্লেয়ার স্টার্ট করতে পারত না রাইট, ড্যানি রাইট। আলভেজের হুম, কারণে। হুম, হুম। সুপার মানে রাইট ফুল ব্যাক ছিল। সো ফুল ব্যাকের জায়গাটা একটু কনসার্নের ব্যাপার বিকজ ড্যানিলোর আসলে ডিফেন্সিভ অর্গানাইজেশন খুবই পুয়ার। এট দ্য সেম টাইম ডগলাস সান্তোস হলো ডিফেন্সিভ অর্গানাইজেশন ভালো বাট ওভারল্যাপ করতে গেলে আবার নামার সময় অ্যাটাকিং ট্রানজিশন, ডিফেন্ডিং ট্রানজিশনের দ্রুত সময় করতে পারে না দ্রুত ওটা। করতে পারে না। দুইজনই বোথ। সো এইটা আবার রায়ান আবার খুব ভালো কভার করে। এট দ্য সেম টাইম গেমিরেস আমাকে খুব সারপ্রাইজড করছে তার পারফরম্যান্স। টু বি অনেস্ট গেমিরেস কিন্তু যদি নিউক্যাসলে যদি দেখেন, হ্যাঁ? সো ওইখান থেকে এখানে আমার কাছে মনে হচ্ছে ট্রান্সফরমেশন একটা। সুপার। এবং আপনি যদি দেখেন মেথুস কুনিয়ার যে গোলটা মানে আউটস্ট্যান্ডিং মানে অ্যাসিস্ট আরকি। মানে সুপার। মানে এই ইভেনচুয়ালি ভিনিসিয়াস জুনিয়রের যে ওই সব মানে আর্লি ক্রসটা মানে এই প্লেয়ার গুলি যদি আসলে এইভাবে পারফর্ম করতে থাকে, অপোনেন্ট যেই হোক, জাপান বলেন, নেদারল্যান্ডস বলেন, আমার কাছে মনে হয় ওই পার্টিকুলারলি ম্যাচ ডেতে ব্রাজিলকে আটকানো খুব টাফ হবে। আপনি ব্রুনো গুইমারেসের কথা যেটা বললেন যে তার ক্লাবের যে যা দেখছেন তার তুলনায় তাকে এখানে অন্যরকম দেখছেন। দেখছি। আর ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে সে ঘটনাটা অন্যরকম। যে ওই যে একসময় মেসির ক্ষেত্রে যেটা আমরা বলতাম রাইট। যে বার্সেলোনার হয়ে দুর্দান্ত, আর্জেন্টিনার হয়ে পারে না। পারে না, রাইট। ভিনিসিয়াসের ক্ষেত্রে এটাই ছিল যে ছিল, হ্যাঁ। সাদা জার্সিতে ভিনিসিয়াস, রাইট। হলুদ জার্সিতে কই যায়। হ্যাঁ, কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা জি। এইখানেও বোধহয় আপনার প্রিয় কোচ আনচেলত্তির একটা বড় ভূমিকা আছে। বিকজ রিয়াল মাদ্রিদে তারা ছিলেন, তাদের একটা বন্ড আছে। এটাতে ভেরি ইম্পোর্টেন্ট এজ এ প্লেয়ার। আপনি যে প্লেয়ার হিসাবে অফ কোর্স কার্লোকে কোচ করার পিছনে কিন্তু এইসব রিজন গুলি আছে। হ্যাঁ? ইভেনচুয়ালি এখানে রদ্রিগো ছিল। রদ্রিগো একটা বড় ইনজুরির রাইট, কারণে রাইট। সে স্কোয়াডে যেতে পারেনি এবং আপনি দেখেন টপ প্লেয়ার গুলি সব কিন্তু ইউরোপিয়ান লিগেই খেলে এবং কার্লো আনচেলত্তি সব টাচের প্লেয়ার। সে সবাইকেই কিন্তু খুব কাছ থেকে জানে। কোচিং না করাক বাট সে সব প্লেয়ারদের সম্বন্ধে স্পেসিফিক তার ধারণা রয়েছে। ইভেনচুয়ালি ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলেন, রিয়াল মাদ্রিদে কিন্তু কার্লোর আন্ডারে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স মানে অনেক মানে ভালো। ভিনি হয়ে ওঠা হ্যাঁ, তার ইয়েতে। কার্লোর আন্ডারে। সো এইগুলি কিন্তু ব্রাজিল দলের একটা কার্লোকে কোচ করার পেছনে কিন্তু একটা রিজন রয়েছে বড়। সো সেই ডেলিভার গুলি কিন্তু ভিনিসিয়াস জুনিয়র দিচ্ছে এবং তার খেলাটা ওই রিয়াল মাদ্রিদে খেলার মতোই আমি দেখছি। হ্যাঁ? কারণ আপনি দেখেন 1 বাই 1 সে যেভাবে আসলে পেনিট্রেট করছে, যেভাবে বিট করছে, নিজে সুযোগ পেলে গোল করছে, আদারওয়াইজ কাউকে দিয়ে গোল করাচ্ছে। এট দ্য সেম টাইম আবার ডিফেন্ডিং ট্রানজিশন এর সময় সে কিছুটা হলেও ব্যাক করছে। হ্যাঁ? ইটস খুব ইম্পোর্টেন্ট। ওয়ার্কলোড নেয় আনবিলিভেবল মানে হ্যাঁ, অফ এবং কোর্স। মানে ওর দৌড়টাও যেমন এমবাপ্পে তো অসম্ভব পেস মানে রাইট। এবং সেটা একটা সোজা দৌড়। রাইট। ও একটা কিন্তু চক্রাকারে দৌড়াতে থাকে। মানে সারাক্ষণ রানিং উইথ ভেরিয়েশন আছে। হ্যাঁ, দৌড়াতেই এটা থাকে। প্লেয়াররা ট্র্যাক করতে পারে না ডিফেন্সার এবং ইভেন আপনি যদি দেখেন ট্র্যাক করা কঠিন হয়ে যায়। আপনার স্কটল্যান্ডের পিটারসেন তাদের রাইট ব্যাক, হুম, হ্যাঁ? হুম। রাইট ব্যাক কিন্তু ওকে প্রচন্ড মার্ক করার চেষ্টা করেছে। বাট ও যেটা করেছে যে কখনো ফ্ল্যাঙ্ক এরিয়াতে ছিল, অনেক সময় ভিতরের দিকে অপারেট করেছে। ওকে কিন্তু ট্র্যাক করতে পারেনি। যার কারণে কিন্তু পিটারসন অনেক সময় দেখেছে ইয়েলো কার্ড খেয়েছে, একটা সময় তাকে চেঞ্জই করে দিয়েছে এই ম্যাচে। সো ভিনিসিয়াস জুনিয়র অনেক ক্লেভার প্লেয়ার। সে ম্যাচ রিড করতে পারে। অপোনেন্ট আসলে তাকে নিয়ে যে গেম প্ল্যানটা করে সেইটা সে আগেই রিড করে ফেলে কিন্তু সে তার পজিশন বদল করে ফেলে এবং অনেক সময় দেখেছি সে রায়ানের সাথেও কিছুটা সময় পজিশন অপারেট করেছে। মেথুস কুনিয়ার সাথেও সে অপারেট করেছে। সো এই জিনিসগুলি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে এগিয়ে রাখছে। আচ্ছা এমনি আমি নিজে ব্রাজিলের খেলা যখন দেখতে বসি আমার সবসময় মনে হয় যে গোল, সুন্দর গোল তো সবার জন্যই সুন্দর। এর বাইরেও আমি একটা কিছু স্পেশাল খুঁজি। সেটা একটা ডামি হইতে পারে, একটা টাচ হইতে পারে, একটা অফ ব্যাকহিল কোর্স। হতে পারে। তো কালকের ম্যাচে এমন কোন মোমেন্ট আছে যেটা আপনার চোখে লেগে আছে যে না দিস ইজ ব্রাজিল এরকম কিছু? ব্রাজিলের স্পেশালি যদি থার্ড গোলটা দেখেন, হ্যাঁ? গেমিরেসের
যে মানে মানে যে পাঁচটা। হ্যাঁ 5টা মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ব্রাজিলরা তো আসলে এইভাবেই গোল করতে অভ্যস্ত। ইভেনচুয়ালি একটা গোল যেটা বাতিল হইছে, হ্যাঁ? হুম, ওই হুম। গোলটা যদি একটু দেখেন ভিনিসিয়াস জুনিয়র আসলে কোন জায়গা থেকে গিয়ে আসলে ট্রাক করে কিন্তু বলটা সে হুম। নিয়েছে। মানে এটা কোন ক্ষেত্রে মনে হয়েছে যে পেনাল্টি না। আবার ভিএআর আসলে কয়েকবার জাজ করে কিন্তু দিয়েছে। সো হুম, হুম। আপনি যদি দেখেন তাদের প্রেসিং এর সিস্টেমটা, হ্যাঁ? আপনার যদি দেখেন ৩ টা কিন্তু একটা গোল বাতিল হয়েছে। বাট ১ম ২ টা গোলই কিন্তু তারা প্রেস করে কিন্তু রাইট। নিয়েছে। না মানে হ্যাঁ? এটা ওদেরকে বাধ্য করছে ভুলটা করতে। করতে রাইট। সো এইটা কিন্তু ব্রাজিল দলের একটা অন্যতম একটা স্ট্রেংথ এর জায়গা। যে তারা মানে যে প্রেস গুলি করছে সেখান থেকে কিন্তু তারা বল গেইন এটা কি করছে। ট্র্যাডিশনালি ওদের স্ট্রেংথ এর জায়গা এসা ছিল না? ছিল না। এক্সাক্টলি। এটা কিন্তু নতুন ওরা অ্যাডপ্ট করছে কার্লো আনচেলত্তির মানে আন্ডারে। আধুনিক ফুটবলে হয়তো রাইট। এটা মানে মানে ম্যান্ডেটরি করতে হয়। না এইটা তো ডেফিনিটলি এইটা নিয়ে কিন্তু কাজ করে আসছে। ভিডিও অ্যানালিস্ট এর মাধ্যমে দেখেছে তাদের সেন্টার ব্যাকরা হয়তো পায়ে ভালো না। হ্যাঁ, হ্যাঁ। তারা হয়তো বল প্রেশার কন্ট্রোল করলে হ্যাঁ, প্রেশার করলেই বল হুম, পাওয়া যায়। হুম, হুম। সেটা তারা করেছে অবশ্যই, অবশ্যই। পেয়েছে। হোমওয়ার্ক আছে। সো এই জিনিসগুলি কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু নতুনত্ব আসছে ব্রাজিল দলে। আচ্ছা আরেকটা জিনিস একটু জাস্ট আপনি মার্কিং এর কথা বলছিলেন যে ভিনিসিয়াস এর আপনি আপনি কোচ না হলে আপনি কি কোচিং লাইসেন্স আমি করছেন? আপাতত সি লাইসেন্স করছি আরকি। আচ্ছা তাহলে তো আপনি কোচই। মানে একটা সময় তো ম্যান মার্কিংটা একদম ম্যান্ডেটরি ছিল যে ছিল অপোনেন্টের রাইট। বেস্ট প্লেয়ার। এরপরে আসলো যে ম্যান মার্কিং করে আসলে পারা যায় না জোনাল মার্কিং। কারণ ওই ম্যান দেখা যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে। রাইট। টেনে নিয়ে যাচ্ছে, ফাঁকা এক্সাক্টলি। হয়ে যাচ্ছে। এখন আসলে কোনটা বেশি চলে? আপনি না ইদানিং আমার থেকে মনে হয় আপনি তো কোচিং করলে আরো ভালো। আমি কি মনে আপনি করি যেভাবে আসলে পয়েন্ট গুলি বলছেন এগুলি কিন্তু কোচিং এর খুব ইম্পোর্টেন্ট পয়েন্টস। যে আপনি বলবেন যে আপনি সেট পিস এর সময় ম্যান টু ম্যান মার্ক করবেন না জোনাল মার্ক হ্যাঁ, করবেন। হ্যাঁ। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। এটা একেকজন কোচের একেক রকমের থিওরি থাকে। হ্যাঁ, অপোনেন্ট যদি খুব ফিজিক্যাল স্ট্রং হয় তখন আপনাকে ম্যান টু ম্যান মার্ক করতে হবে। যদি অপোনেন্ট যদি ফিজিক্যালি সেম ব্যাটল হয় তখন হয়তো আপনি জোনাল মার্ক করে পারবেন। আবার অনেক সময় এটা গোলকিপারদের জন্য একটা স্পেস তৈরি করে দেয় যে 6 ইয়ার্ড বক্সের ভিতরে গোলকিপার বল আসলে ওটা গোলকিপার যেভাবে হোক সেটা টাচ করবে। সো এগুলি কিন্তু গেম প্ল্যানের একটা বড় অংশ থাকে। এবং আর এগুলো চেঞ্জও হয়। চেঞ্জও মানে হয়। অপোনেন্ট টিম কি, ওদের প্লেয়ারটার ধরনটা কি? অফ কোর্স, কোন প্লেয়ার আছে যে গায়ের মধ্যে লেগে থাকলে সে ডিস্টার্ব ফিল করে। অফ কোর্স ইভেনচুয়ালি যেটা হয় যে সেট পিস স্পেশালি সেট পিসের সময় যখন একটা বল এরিয়াল আসে, আপনি যদি খুব ফ্রিলি হেড করতে যান, আপনি জাস্ট তাকে শুধু একটু পুশ করবেন। সে ফ্রিলি হেড করতে পারবে না। আপনার যদি হ্যারি কেনের গোলটার কথা মনে থাকে এগেইনস্ট ক্রোয়েশিয়া, দেখেন হ্যারি কেন কিন্তু জানে ওকে মার্ক করবে। ও কি করছে বক্সের বাইরে চলে গিয়েছে। হুম, ও এমন জায়গায় একটা পজিশন নিয়েছে যে ওকে কেউ মার্ক করেনি। বাট যখন আপনার ডেক্লান রাইস সে চলে আসছে। ডেলিভারটা দিল সে কিন্তু ভিতরে চলে আসে হেডে গোল করলো। সো অনেক সময় কিন্তু আপনি এই ধরনের ইকুয়েশনও কিন্তু আপনি করবেন বাট মিলাতে পারবেন না। আপনার গেম প্ল্যান এক্সিকিউশন হবে না। বিকজ ফুটবল এখন অনেক ক্যালকুলেটিভ হয়ে গেছে। আপনি এক রকমের প্ল্যান নিয়ে যাবেন। এটা আপনি খুব এমনি ভালো কথা বলছেন। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে গেছে। মানে আগে যে প্লেয়াররা একটা এক্সপ্রেস করত, এখন কি গার্দিওলাকে অনেকে দায়ী করেন। গার্দিওলা জি। ফুটবলকে অনেক কিছু দিয়েছেন। আবার অনেকে দায়ী করেন যে ফুটবলটাকে বেশি স্ট্রাকচারড, বেশি মেকানিক্যাল মানে প্লেয়ারদের এক ধরনের রোবট বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে কি? যে এক্সাক্টলি এটাই করতে হবে, এটাই করতে হবে। ফুটবল ডেফিনিটলি এখন ক্যালকুলেট এবং ফুটবল এখন অন দ্য ফিল্ড এর থেকে অফ দ্য ফিল্ডে অনেক কাজ আছে। যেগুলি আপনাকে অন দ্য ফিল্ডে অনেক হেল্প করবে। রাইট? দেখেন এইটা এই কারণে বললাম, ক্যালকুলেটিভ না হলে আপনার কেপ ভার্দে স্পেনের সাথে ড্র করতে পারত না। কেপ ভার্দে ইকুয়েডরের সাথে ম্যাচ ড্র করতে পারত না। বিকজ এখন অনেক কুরাসাও ইকুয়েডরের সাথে ড্র করেছে। সো তারা কিন্তু একটা ক্যালকুলেটিভ ফুটবল খেলেই কিন্তু তারা হুম। পয়েন্ট গুলি নিয়েছে। হ্যাঁ? আদারওয়াইজ কিন্তু আপনি যদি তাদের সাথে পাল্লা দিয়ে খেলতে যান তাহলে তো শেষ। ৬-৭ হ্যাঁ, যেটা কুরাসাও ১ম ম্যাচে আপনার জার্মানির সাথে হয়েছে। জার্মানির সাথে হয়েছে। সো এখন যেটা হয় যে কিছু জায়গা তো আপনাকে ক্যালকুলেটিভ করতেই হবে। বাট ডিপেন্ডস অন আপনার অপোনেন্ট কে। ডিপেন্ডস অন আপনার প্লেয়ারের স্ট্রেংথ কি আছে। হ্যাঁ? আপনি কোন ফরমেশন এ খেলেন, অপোনেন্ট কিভাবে খেলে। এইগুলি বেস করেই কিন্তু আসলে খেলাটা সিস্টেমটা তৈরি হয়। আচ্ছা, আমরা এখন শেষ দিকে গুটিয়ে আনি। গুটিয়ে আনার মধ্যে একটু যদি দেখি যে এখন পর্যন্ত আজকে রাতে যে ২ টার সময় খেলা আছে। রাত পর্যন্ত মানে সকালে যে খেলা হলো, 2nd রাউন্ড নিশ্চিত হয়ে গেছে। রাউন্ড অফ 32 মেক্সিকো, সাউথ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র এগুলা মানে খেলা আজকের মানে আগেই হয়ে গেছে। জার্মানি, ফ্রান্স, নরওয়ে। ফ্রান্স, নরওয়ে খেলাটা কালকে ১ টার সময়। রাইট। হল্যান্ড বনাম এমবাপ্পে এমবাপ্পে। এক্সাইটিং ম্যাচ। কিন্তু এটা হবে মূলত গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ কে। দুই রাইট, দলই কোয়ালিফাই করে ফেলেছে। আর্জেন্টিনা, কলম্বিয়া। এর মধ্যে বসনিয়া ইন্টারেস্টিং। বসনিয়া 3rd হয়ে কোয়ালিফাই করে গেছে। রাইট। কারণ হচ্ছে যে হিসাব নিকাশ ৮ টা দলের মধ্যে তারা থাকবেই। তাদেরকে টপকে হ্যাঁ, যেতে তাদের ৪ পারছে না। পয়েন্ট হ্যাঁ। আছে। তার মানে এই দলগুলার 2nd রাউন্ড হয়ে যাবে। এখানে সেই অর্থে সারপ্রাইজ বলব আমরা যে সাউথ আফ্রিকা যারা এক্সাক্টলি। তারা হোস্ট হয়েও কোয়ালিফাই করতে পারেনি পারেনি। ২০১০ এ। রাইট। কিছুটা কানাডা। কিন্তু কানাডা এই ওয়ার্ল্ড কাপে তো ভালো ফুটবল খেলছে। অফ কোর্স। কানাডার একটা দুর্ভাগ্য হয়তো যে তারা নিজেদের দেশে রাউন্ড অফ 32 খেলতে পারছে না। রাইট। রানার্স আপ হয়ে যাওয়ার কারণে। তো এইটার বাইরে যদি আমরা বলি সবচেয়ে ভাইটাল এখন আমার কাছে মনে হচ্ছে যে স্পেন উরুগুয়ে ম্যাচটা। অফ কোর্স। যেটাতে আপনার উরুগুয়ের পুরা ২ বারের চ্যাম্পিয়ন হুম। মানে ঠিক আছে সেই
মানে পুরানো জমিদার বাড়ির মতো, সেই এখন আর সেই জৌলুস নাই। তারপরে উরুগুয়ে যদি স্পেনের সঙ্গে আজকে হেরে যায়, রাইট। বা কালকে সকালে তো খেলা বোধহয় না স্পেনের সাথে উরুগুয়ে? না, পরের দিন সম্ভবত টাইম ২৭ তো ২৭ তে এটা আগামীকাল সকাল ৬টায়। মানে পরশুদিন সকাল ৬টায়। হ্যাঁ, পরশুদিন। রাইট, এটা কালকে আলাপ করলে হইতো। যেহেতু এসেই গেল রাইট। যে উরুগুয়ে স্পেনে, উরুগুয়ের জিততেই হবে। জিততে হবে, নাহলে আর কোনো মাস্ট চান্স উইন নাই। ম্যাচ। তো এখন তো এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি যদি আমরা লুক ফরওয়ার্ড টু এমবাপ্পে হল্যান্ডের জন্য হয়তো ফ্রান্স, নরওয়ে আমরা দেখতে চাইবো। রাইট। কিন্তু একটা পরাশক্তি পরের রাউন্ডে যেতে পারবে কিনা ওটার জন্য উরুগুয়ে স্পেন বোধহয় সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ম্যাচ। অফ কোর্স, এবং এই গ্রুপটা ভেরি ইন্টারেস্টিং। এখান থেকে ক্যাপ কিন্তু ভার্দেরও চান্স আছে। চান্স আছে। আপনি যদি উরুগুয়ে স্ট্রেচ স্পেনের সাথে হেরে যায়, সৌদি আরব যদি আপনি কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারিয়ে দেয়, বা সৌদি আরব যদি কেপ ভার্দেকে হারিয়ে দেয়, দুই দলই কিন্তু যেকোনো চান্স একটা দল থাকবে। যাবে। হ্যাঁ। হ্যাঁ, এবং তাদের খেলা পড়বে কিন্তু আর্জেন্টিনার সাথে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। সো উরুগুয়ে আসলে দলের স্ট্রেংথ কিন্তু আসলে যদি দেখেন, আমি যেগুলি ম্যাচ দেখেছি তারা প্রচুর সুযোগ তৈরি করে, বাট আল্টিমেটলি তাদের ওই গোল স্কোরিং এর জায়গায় এডিলসন কাভানি এবং লুইস সুয়ারেজের মতো হ্যাঁ। স্ট্রাইকার এর না আগে থাকার এর আগে ফোরলান রাইট, এই টাইপের ফরলান প্লেয়ার। এক্সাক্টলি। সো এই স্ট্রাইকার না থাকার কারণে নুনেজ আছে, বাট আমার কাছে মনে হয় যে উরুগুয়ের মতো ওই দলের ওই সাথে নুনেজ ক্লাসের না। ওই ক্লাসের না। সো ওই জায়গাটা বেশ অ্যাবসেন্স আছে। সো স্পেনের সাথে উরুগুয়ে একটা ফাইনাল ম্যাচ খেলার চেষ্টা করবে, বিকজ তাদের এইটাই লাস্ট ম্যাচ। হ্যাঁ, মানে এটা হারলে আর তাদের হুম। কোনো মানে তারা যেতে পারবে না। সুতরাং ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে, এটা আমরা জানি। বাট স্পেনকে আমার মনে হয় না উরুগুয়ে হারাতে পারবে। আচ্ছা। এমিলি, আপনাকে অনেক ধন্যবাদ। জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে যেহেতু জার্মানি রাইট। নিয়ে আর কথা না বলি, পরের রাউন্ড দেখা যাবে। আপনার সাথে কথা বলে খুব ভাল লাগলো এবং সত্যি কথা যদি বলি, আপনি আমার কাজ অনেক সহজ করে দিয়েছেন। থ্যাংক ইউ মানে দাদা, যেসব থ্যাংক ইউ, বিষয়গুলো আমি আপনাকে ধরিয়ে দিব ভেবেছিলাম, থ্যাংক ইউ, আপনি দেখা যাচ্ছে যে এক কোয়েশ্চেনের মধ্যেই সেগুলো কভার করে থ্যাংক ফেলেছেন। ইউ। আমার ধারণা দর্শকরাও এটা খুব উপভোগ করেছেন। এবং আমিও ডিসকাশন করে আপনার সাথে খুব আনন্দ পেয়েছি, মজা পেয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ এমিলি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলোয়, এবং যেটা শুরুতে বলেছিলাম যে বিশ্বকাপের আলোয় আলোকিত করতে এসেছেন জাহিদ হোসেন এমিলি। তার বিশ্লেষণ, তার কথা শুনে আপনারা নিশ্চয়ই আমার কথার প্রমাণ পেয়েছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।